আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া নিয়ে পক্ষে এবং বিপক্ষে বিতর্ক চলছে। আমি সেদিকে না গিয়ে বলতে চাই যে আর্মিকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দেয়া নিঃসন্দেহে এই সরকারের জন্য একটি বড় মাত্রার ব্যর্থতার প্রমাণ। আমার কাছে আমার মূল্যায়ন এটি। যদি এই সরকার একটি প্রকৃত বিপ্লবী সরকার হতে পারত এবং বিপ্লবী সরকারের যে বৈশিষ্ট্য গত 1.5 মাসে তার স্বাক্ষর যদি তারা রাখতে পারত, এত বড় গণ অভ্যুত্থানের পর একটি বিপ্লবী সরকার যে ধরনের হওয়ার কথা ছিল সেটি যদি হতে পারত, তাহলে আর্মিকে আজ এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার প্রয়োজন হতো না। যদি এই সরকার বিপ্লবী সরকারের যে চেতনা তাকে অন করতে পারত, সবাই কেউ কেউ করেন, এবং সেটিকে বাস্তবায়ন করার যদি সক্ষমতার প্রমাণ তারা দিতে পারত, তাহলে আজকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে দেওয়ার প্রয়োজন হতো না। একটি বিপ্লবী সরকার কেমন হওয়া উচিত ছিল, কি তাদের অন্তত 1.5 মাসে অন্তত পক্ষে করার কথা ছিল, সেটি আপনারা ইতিমধ্যে বিভিন্ন জনের আলোচনায় শুনেছেন যে এই হলে ভালো হতো, এই করার দরকার ছিল, একটি বিপ্লবী সরকার এরকম হওয়ার কথা। এবং আমি এখানে এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো অনেকে বিভিন্নভাবে বিভিন্ন জনে ইতিমধ্যে বলেছেন এবং মনে হতে পারে আমি সেসব কথার রিপিট করছি, তাদের কথা বলছি আমি। মোটেও তা না, বরং আজকে যে চারদিকে হায় হায় রব উঠছে যে হায় বিপ্লব তো হাত ছাড়া হয়ে গেল, এ সরকার তো বিপ্লবী সরকার হতে পারলো না, বিপ্লবকে তো গলা টিপে হত্যা করা হলো, এ সরকার ব্যর্থতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এবং যে সাংবিধানিক জটিলতা নিয়ে আলোচনা করা হচ্ছে, যে সাংবিধানিক জটিলতা এই সরকার পড়তে যাচ্ছে, এইসব বিষয় যে এখন বলা হচ্ছে, এই বিষয়গুলো আমার জানা মতে বাংলাদেশে সর্বপ্রথম আমি বলেছি, তবে আমি তো এরকম পরিচিত কেউ না আপনাদের, আর আমাকে চেনো না। আমার জানা মতে আমি বলেছি লিখিত আকারে, আপনারা দেখতে পারেন বিশ্বাস না হলে আমার ফেসবুকে 5 আগস্ট যেদিন এই অত্যাচারী হাসিনার পতন হলো, সেদিন এই রাজপথ থেকে ফিরে আমি সন্ধ্যায় একটি স্ট্যাটাস লিখেছি। আমার ফেসবুক নাম MEHEDY মেহেদি HASAN হাসান। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখতে পারেন আমি 5 আগস্টের পর থেকে এবং তারও আগে থেকে কি কি লিখেছি। আমি স্পষ্ট
ওই দিন 5 তারিখ রাতে লিখেছি, সেই যে মিশরের যে আরব বসন্ত তিউনিসিয়া থেকে যে শুরু হয়েছিল, আপনারা জানেন যে সেই আরব বসন্ত চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে এবং মিশরের তাহরির স্কয়ার কেন্দ্রিক যে অভ্যুত্থান হোসনি মোবারকের বিরুদ্ধে তা করুণ পরিণতি বরণ করেছে। আমি সেই মিশরের তাহরির স্কয়ার এত বড় এক অভ্যুত্থান কিভাবে ব্যর্থ হয়ে গেল এবং বাংলাদেশের ওই অভ্যুত্থান যেন তাহরির স্কয়ারের করুণ পরিণতি বরণ না করে সে বিষয়ে সতর্ক করে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠনের কিভাবে গঠন করতে হয় এবং তাহরির স্কয়ারের ওই তাহরির স্কয়ার ঘটনা এবং কিভাবে সেই সরকার কেন ব্যর্থ হয়েছিল, কেন করুণ পরিণতি বরণ করেছিল, কেন তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছিল, সেই বিপ্লবীদের জেল জুলুম দেশছাড়া হতে হয়েছিল এবং মুরসি আপনারা জানেন কারাগারে মারা গেছে। সেই তাহরির স্কয়ার পরবর্তী সরকারের যে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, সেই ঘটনার তুলে ধরে আমি বলেছিলাম যে বাংলাদেশের এই অভ্যুত্থানও ব্যর্থ হওয়ার সমস্ত উপকরণ এখানে বিদ্যমান। এই না করলে এই অভ্যুত্থানও তাহরির স্কয়ারের পরিণতি বরণ করতে পারে। সেই বিষয়ে সতর্ক করে আমি বলেছিলাম যে এইরকম একটি সফল এটি গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানকে সফল বিপ্লবে পরিণত করার জন্য কি কি করতে হয়, কি কি শর্ত পূরণ করতে হয় সে বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এবং যেদিন প্রফেসর ইউনূস এই হাসিনার রেখে যাওয়া প্রেসিডেন্ট এর অধীনে শপথ নিলেন, তিনি এবং পরবর্তীতে অন্য যারা উপদেষ্টা, দেখতে পারেন সেটাও ফেসবুকে আছে, আমি স্পষ্ট লিখেছিলাম যে, এবং আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছি যে প্রফেসর ইউনূসের মতো লোক কেমন করে এত বড় মারাত্মক ভুল করতে পারলেন যে হাসিনার রেখে যাওয়া প্রেসিডেন্টের অধীনে তিনি শপথ নিলেন। আমি ওই দিন লিখেছিলাম যে জনাব ইউনূস সহ যারা এই হাসিনার রেখে যাওয়া প্রেসিডেন্টের অধীনে শপথ নিয়েছে এবং হাসিনার রেখে যাওয়া সংবিধান রক্ষার শপথ নিয়েছে, তাদের প্রতি আমার বিন্দু পরিমাণে কোনো শ্রদ্ধা সম্মানবোধ নেই, ক্লিয়ারলি আমি লিখেছি। এরপরে আমি আরো হতাশ হয়ে লিখেছিলাম যে রোড টু তাহরির স্কয়ার, আসলে আমাদের এই বিপ্লব তাহরির স্কয়ারের পরিণতি বরণ করতে যাচ্ছে, এই বিষয়ে আমি ডিটেলস আবারও লিখেছিলাম। যা হোক, এখন যে আমি বলছি যে একটি বিপ্লবী সরকার যদি হতে পারত এবং বিপ্লবী সরকারের যে বৈশিষ্ট্য তা যদি দৃশ্যমান হতো, তাহলে আজকে এই আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার প্রয়োজন হতো না। এখন কিভাবে একটি বিপ্লবী সরকার হতে পারত? দেখুন, প্রফেসর ইউনূস দেশে আসার পরেই ওই হাসিনার রেখে যাওয়া শক্তি তাকে ঘেরাও করে ফেলল, ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন করে ফেলল এবং তাদেরই একটি তালিকা অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠন করে, অনেকটা আমি বলবো তাদেরই চাপিয়ে দেওয়া হলো। এবং এটি এখন তো পরিষ্কার, উপদেষ্টা পরিষদের অন্যান্য যারা সদস্য তাদের বিভিন্ন জন অ্যানাটমি করেছে, সরাসরি তাদের কেউ কেউ আওয়ামী লীগার, কেউ কেউ 111 রিলেটেড, কেউ কেউ ভারতপন্থী প্রো ইন্ডিয়ান, কেউ কেউ আছে বিপ্লবী চেতনার বাইরে।
এবং সরাসরি বিপ্লবের সঙ্গে জড়িত না কোনো অবস্থাতেই গত 15 বছরে যারা এই হাসিনার বিরুদ্ধে একটি টু শব্দ করেনি, বরং দোসর হিসাবে ভূমিকা রয়েছে, সুবিধাভোগী, এরকম লোকদের নিয়ে যে উপদেষ্টা পরিষদ হলো, বিতর্কিত ব্যক্তিদের নিয়ে, এখন ইউনূস এবং অন্য যারা শপথ নিলেন তারা তো নিজেদেরকে ওই দিনই ওখানে হত্যা করলেন এবং বিপ্লবকে গলা টিপে তারা মেরে ফেললেন ওখানে, যেদিন চুপ্পুর অধীনে হাসিনা রেখে যাওয়া সংবিধান রক্ষার শপথ নিলেন। এবং হাসিনার প্রেসিডেন্ট একটি পালিয়ে যাওয়া এইভাবে গণরোষের মুখে উৎখাত হওয়া একটি সরকারের, যেখানে চুপ্পুরও পালিয়ে যাওয়ার কথা ছিল, তাকে গ্রেপ্তার করার কথা যেখানে, তারও গ্রেপ্তার হওয়ার কথা যেখানে, এবং এখন যেখানে তার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ আসছে, আপনারা জানেন যে এরকম একজন লোকের অধীনে যখন ইউনূসের মতো এরকম টাওয়ারিং ফিগার, এরকম বিশ্ববরেণ্য একজন ব্যক্তি, ওই আমি লিখেছি যে চুপ্পু আওয়ামী লীগেরও প্রেসিডেন্ট না, সে হাসিনার প্রেসিডেন্ট। আওয়ামী লীগেরও যদি সংসদে দলীয় এমপিদের ভোটে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট প্রয়োগের ক্ষমতা ছিল একজন প্রেসিডেন্ট নির্বাচনে, নেভার এভার কোশ্চিন কালেও চুপ্পুর প্রেসিডেন্ট হওয়ার কথা না। আওয়ামী লীগ আরো অনেক বড় বড় লোক আছে। তো সেই হাসিনার মনোনীত প্রেসিডেন্টের অধীনে, এই চুপ্পুর মতো প্রেসিডেন্টের অধীনে যখন ইউনূস শপথ নিলেন এবং এই সরকার, তারা ওই দিন নিজেদেরকে হত্যা করলেন এবং এই বিপ্লবকে অনেকটা গলা টিপে ওই দিনই মেরে ফেললেন। যা হোক, এখন এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন, কত দিক থেকে কত সমালোচনা হচ্ছে এদের বিরুদ্ধে, নাম ধরে ধরে, যে কিভাবে একটি বিপ্লবী সরকার হতে পারত, এই সমালোচনার ভিতর দিয়ে সেটি আপনারা বুঝতে পারবেন, বের হয়ে আসবে যে এই বিপ্লবের পেছনে, এই অভ্যুত্থানের পেছনে মোটা দাগে তিনটি শক্তি আমরা দেখতে পাই। সেটা হলো যে আমরা বলছি ছাত্র জনতা, অর্থাৎ ছাত্র একটি শক্তি, জনতা একটি শক্তি, এবং এদের পেছনের আরেকটি শক্তি আছে, সেটি হলো ওই যে মোটিভেটর, ইনফ্লুয়েন্সার, অর্থাৎ সেই পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন, কর্নেল শহীদউদ্দিন খান, কর্নেল আব্দুল হক, মেজর দেলোয়ার, এরকম আরো যারা আপনারা নাম জানেন, অর্থাৎ এইসব মোটিভেটর, ইনফ্লুয়েন্সার যারা মানুষকে উদ্বুদ্ধ করেছেন, পেছনে থেকে মানুষকে সাহস জুগিয়েছেন, চেতনার বীজ যারা মানুষের অন্তরে বপন করেছেন, তারা, অর্থাৎ তাহলে তিনটি শক্তি, ছাত্র জনতা এবং এই যে মোটিভেটর যারা ইউটিউবার, প্রভাবশালী, যাদের একটি ভিডিও 1 ঘন্টায় কয়েক লাখ ছাড়িয়ে যায় এবং 12-13 ঘন্টায় মিলিয়ন পার হয়ে যায়, এই যে আকাশচুম্বী, এই যে ব্যাপক প্রভাব বিস্তারকারী এই যে ইউটিউবাররা, তারা এই বিপ্লবের একটি অন্যতম শক্তি আল্লাহর পক্ষ থেকে। তাহলে তিনটি, তাহলে এই যে সরকার গঠন হলো ইউনূসের নেতৃত্বে, এখানে এই যে দুজন ছাত্র এবং তাদের মনোনীত 2-1 আসিফ নজরুল, আমরা বুঝতে পারি ছাত্রদের পক্ষ থেকে, বাকি যারা, তারা কি ছাত্র জনতার মনোনীত উপদেষ্টা হতে পারে? জনাব ইউনূস কি এই ছাত্র জনতা এবং এই মোটিভেটর যারা ছিলেন এদের সাথে পরামর্শ করে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন? না। তাহলে জনাব ইউনূসের প্রথম কি করা উচিত ছিল? তার উচিত ছিল দেশে এসেই প্রথমে এই ছাত্রদের যারা প্রতিনিধি, ছাত্র নেতৃবৃন্দ, সমন্বয়ক যারা,
তাদেরকে ডাকা, তাদের সাথে বসা এবং জনতার যারা প্রতিনিধি অর্থাৎ রাজনৈতিক দল তাদেরকে ডাকা, জনতার, কারণ বিশাল জনতার কেউ কেউ সরাসরি রাজনৈতিক নেতা কর্মী সমর্থক, তাদেরকে ভোট দেয়, তো তাদের প্রতিনিধি হলো রাজনৈতিক দল। আর কিছু আছে একদমই নিরপেক্ষ, মোটামুটি বিতর্ক আছে নিয়ে ভোট দিলে সে আবার নিরপেক্ষ হয় কি করে, যা হোক, কোনোভাবে ওইভাবে সম্পৃক্ত না, ফ্লোটিং ভোটার, যারা নিজেদেরকে কোনো রাজনৈতিক পরিচয় দেন না, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যাকে যখন ভালো লাগে। এদেরও তো প্রতিনিধি থাকার দরকার। এদের প্রতিনিধি কারা? আপনি বাংলাদেশে যারা বরেণ্য ব্যক্তিবর্গ, মানে বরেণ্য মানে প্রকৃত দেশপ্রেমিক, ওই আওয়ামী লীগ দেশপ্রেমিক না, যারা দেশকে অন্যের হাতে তুলে দেয় ওই রকম দেশপ্রেমিক না, মোটা দাগে সোজা কথায় ভারত বিরোধী। বাংলাদেশের এখন দেশপ্রেমের সংজ্ঞা হওয়া উচিত আমার মতে আওয়ামী লীগ এবং ভারত বিরোধী কি না সে, এবং একই সাথে অন্যান্য সাম্রাজ্যবাদ বিরোধী, আমেরিকা বিরোধী কি না, এটি হলো দেশপ্রেমের এখন সংজ্ঞা হওয়া উচিত আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে বিরাজমান প্রেক্ষাপটে। তো এরকম আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী যারা আছেন বাংলাদেশে, ফরহাদ মজার বলেন, ও আরেকজন মোটিভেটরের নাম বলতে আমি ভুলে গিয়েছি, অবশ্যই তার নাম বলা উচিত, মাহমুদুর রহমান। এই ফরহাদ মজহার, মাহমুদুর রহমান, এই যে সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, যিনি এই সরকারের সময়ও, এই সরকারের অধীনে, এই সরকারের সময় যিনি সাহস নিয়ে অনেক কথা বলেছিলেন, আমি শুনেছি তার কিছু কিছু বক্তব্য, সেই অ্যাডভোকেট মহসিন রশিদ, হ্যাঁ নামটা, ওনার মতো লোক, আরো যারা বাংলাদেশে আছে, কর্নেল আব্দুল হক এবং আরেকজন কি কূটনীতিক নামটা মনে নেই, তিনি বাংলাদেশে বসেই কথা বলছেন। তারপরে ডাক্তার জাহেদুর রহমান, উনিও একজন অন্যতম মোটিভেটর এবং আমার মতে উনিও অনেক সাহসী, কারণ বাংলাদেশে বসে তিনি যেসব কথাবার্তা এই সরকারের বিরুদ্ধে বলেছেন, যে সমস্ত শব্দ চয়ন, বাক্য চয়ন তিনি করেছেন, তা দুর্দান্ত আমার মতে। এরকম যারা আরো আছে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে, ইউনূসের উচিত ছিল দেশে এসে প্রথম এই ছাত্র জনতা এবং মোটিভেটরদের ডাকা এবং এদের সাথে বসে সময় নিয়ে প্রকৃত দেশপ্রেমিক আওয়ামী এবং ভারত বিরোধী, যারা সত্যিকারের দেশপ্রেম, যারা সত্যিকারের এই বিপ্লবী চেতনাকে অন করেন এবং একে বাস্তবায়নে সক্ষম, এইরকম একটি লোকদের নিয়ে একটি তালিকা করা, রাজনীতিবিদদের সাথে আলোচনা করে। এবং এখানে আরেকটু বলেই দেখেন, এই যে মহসিন রশিদের কথা বললাম, ইনি সাহস নিয়ে কত, মানে এই সরকারের বিরুদ্ধে অনেক কঠোর সমালোচনা করেছেন, কিন্তু এই উপদেষ্টা পরিষদের এই দু একজন ছাড়া, আসিফ নজরুল ছাড়া, এই গত 15 বছরে কারো মুখ থেকে কোনো সমালোচনা শুনছেন? দুই একজন জাস্ট একদিন দুই দিন আগে একটু মুখ খুলেছেন, তাও খুব হিসেব করে দুই একটি শব্দ চয়ন করেছেন, পরিস্থিতির কারণে, তারা আক্রান্ত হওয়ার কারণে দুই একটি শব্দ বলে এবং তারা ঢুকে গেছেন, এখন ক্রেডিট নিচ্ছেন অনেক কিছু। যাই হোক, এখন বলছিলাম যে তাহলে ইউনূসের উচিত ছিল দেশে এসে এই ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে বসা, মোটিভেটরদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং আরো যারা ভিকটিম, সেই বিডিআর বিদ্রোহের রিলেটেড, বিডিআর বিদ্রোহ তো নয়, বিডিআর গণহত্যার পরে যারা, যে সমস্ত সেনা কর্মকর্তারা ভিকটিম হয়েছেন, বরখাস্তের শিকার হয়েছেন, চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন শত শত, এবং গত 15 বছরে আর্মির ভেতরের যে পচন ধরেছে, সেই পচনের দুর্গন্ধ সহ্য করতে না পেরে যারা স্বেচ্ছায় অবসর নিয়ে চলে এসেছেন, এরাই ছিল এই বিডিআর হত্যাকাণ্ডের পরবর্তীতে যারা ভিকটিম,
এবং গত 15 বছরে যারা আর্মি থেকে স্বেচ্ছায় বিরূপ পরিবেশের কারণে পদত্যাগ করে চলে এসেছেন, এরাই হলো প্রকৃত দেশপ্রেমিক। এদেরকেও ইউনূসের সবাইকে একত্রে ডাকা উচিত ছিল, ডেকে সময় নিয়ে একটি বড় আকারের পরিষদ, মন্ত্রী পরিষদ গঠন করার দরকার ছিল। এবং আমি ওই যে বললাম প্রথম দিনই আমি লিখেছি যে একটি বিপ্লবী সরকার এখন যে সাংবিধানিক সংকটের কথা বলছে, সংবিধান ছুড়ে দেওয়ার কথা বলছে, এগুলো আমি প্রথম দিনেই বলেছি। একটি বিপ্লবী সরকার, আমি একদম ভেঙে বলেছি যে বিপ্লব মানে অতীতের সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে নতুন করে সবকিছু শুরু করা। সেখানে ওই সংবিধান টংবিধান, এই প্রেসিডেন্ট হাসিনার অধীনে প্রেসিডেন্ট, এগুলো কিছুই থাকবে না। একটি ঘোষণাপত্রের মাধ্যমে আমি বলেছি একদম ক্লিয়ারলি, ছাত্র জনতার মাঝে উপস্থিত হয়ে লক্ষ মানুষের সামনে এই বিপ্লবী সরকারকে শপথ নিতে হবে ঘোষণাপত্র দিয়ে ওইখানে ছাত্র জনতার। এবং আমি দেখুন সেখানে বিস্তারিত বলা আছে, আমি মোটা দাগে প্রাথমিকভাবে যে আইডিয়াগুলো মাথায় আসছিল সেখানে বলছিলাম যে তাহলে ইউনূস একটি এরকম লোকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে ছাত্র জনতার মাঝে হাজির হয়ে একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করে, আমি লিখেছি উন্মুক্ত মঞ্চ তৈরি করে আপনারা সেইখানে বসে শপথ নেবেন, সেইখানে বসে ঘোষণাপত্র পাঠ করবেন পরবর্তী করণীয় সম্পর্কে। এবং আমি আরো বলেছি যে ছাত্রদের একটা বড় ভুল করেছে বিপ্লবীরাও, প্রথমে তাদের গণভবনের সঙ্গে সঙ্গে বঙ্গভবনেরও দখল নেওয়ার দরকার ছিল। এবং আমি লিখেছি যে ছাত্রদের তাদের উচিত ছিল বঙ্গভবনে অবস্থান করা, ওইখানে বসে তারা দেশ পরিচালনার দিক নির্দেশনা দিবে। আর্মি তাদেরকে ডাকবে কেন? তারা বিভিন্ন মানুষকে ডাকবে, সেখানে দেশের বরেণ্য লোকদের ডাকবে, অন্যান্য লোকদের ডাকবে, মোটিভেটরদের ডাকবে, তারা ওখানে বসে একটি দিক নির্দেশনা দেবেন এবং সিদ্ধান্ত নেবেন। যাই হোক সেটি হয় না। এবং এয়ারপোর্ট দখল করা উচিত ছিল যাতে পালিয়ে যেতে না পারে লোকজন। যাই হোক এই বড় দুটি ভুল হয়ে গেছে প্রথমে বিপ্লবীদের পক্ষ থেকে, বঙ্গভবন দখলে না নেয় এবং এয়ারপোর্ট দখল না করতে পারে। এবং দুঃখজনক হলো কোনো মোটিভেটরদের পক্ষ থেকে এরকম আহ্বান শুনি নাই শুরুর দিকে, হলে ভালো হতো। সবাই গণভবনে গিয়ে যাচ্ছে তাই করেছে, কিন্তু বঙ্গভবনে এই তাহলে চুপ্পুরও পালিয়ে যাওয়ার কথা ছিল, তাকে গ্রেফতার করা উচিত ছিল ওই দিনই। যা হোক সেটি হয়নি। তো যা হোক তারপরে উচিত ছিল ইউনূসের এই চুপ্পুর অধীনে শপথ না নিয়ে একটি সময় নিয়ে আলোচনা করে, অভ্যুত্থানের সাথে জড়িত লোকজনের সাথে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি প্রথমে মন্ত্রী পরিষদ গঠন করা, এবং তিনি হবেন প্রেসিডেন্ট। এবং এখানে প্রধানমন্ত্রী টন্ত্রী কিছু থাকার প্রয়োজন নেই, বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদ গঠন করবেন। এরপরে এর সাথে সাথে আরেকটি কাজ তিনি করতে পারতেন, মানে দেখুন আমি বলে এর মাধ্যমে কিন্তু উঠে আসছে, অর্থাৎ বলছি যে একটি বিপ্লবী সরকার যদি হতে পারত এবং বিপ্লবী সরকারের যে বৈশিষ্ট্যতা যদি দৃশ্যমান হতো গত 1.5 মাসে, তাহলে আজকের এই আর্মির এমার্জেন্সি পাওয়ার দেওয়ার প্রয়োজন ছিল না। তাহলে বিপ্লবী সরকার কিভাবে হতে পারত? তাহলে প্রথমে এই সংবিধান ছুড়ে ফেলে দিয়ে এই ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে তালিকা করে একটি মন্ত্রী পরিষদ গঠন করে, নাম্বার 1। নাম্বার 2 হলো একটি রেভলিউশনারি গার্ডিয়ান কাউন্সিল গঠন করা যেতে পারত, গঠন করা উচিত ছিল। এখানে কয়েকশো লোক স্থান দেওয়া যেতে পারত, কয়েকশো লোক, ফরহাদ মজার সহ আরো এরকম যারা চিন্তাবিদ আছেন, বুদ্ধিজীবী আছেন এরকম মানের, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সেখানে থাকতে পারত। কয়েকশো লোকের একটি গার্ডিয়ান এবং একটি গার্ডিয়ান কাউন্সিল, পরামর্শ সভা গঠন করতে পারতেন। তারা এই বিপ্লবের মন্ত্রী পরিষদ, বিপ্লবী সরকার ঠিক মতো কাজ করছে কিনা তার দেখভাল, মুরব্বী পরিষদ গঠন করতে পারত। এবং এদের মধ্যে থেকে আবার সংশ্লিষ্ট বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভাগ ভাগ করে দেওয়া যেতে পারে, 5-6 জন করে। যেমন প্রফেসর শহীদুজ্জামান, উনি পররাষ্ট্র নীতি বিষয়ক অভিজ্ঞ। তারপরে এই যে মহসিন রশিদ, আইন বিষয়, এরকম এক একজনকে 5-6 জনের কমিটি করে আবার ওনাদের মধ্যে থেকে এই যে গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে থেকে
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব দেওয়া যেতে পারত। তাহলে দুটি গেল পদক্ষেপ, যা হয়নি। হলে সত্যিকারের বিপ্লবী সরকার হতো। আরেকটি করা যেতে পারত, সেটি হলো একটি বিপ্লবী রেভলিউশনারি কমান্ড ফোর্স বা রেভলিউশনারি গার্ড ফোর্স গঠন করা যেতে পারত ছাত্র জনতা মধ্য থেকে। প্রত্যেক থানায় জনসংখ্যার অনুপাতে অ্যাভারেজ 5 থেকে এমনকি 10,000 সদস্য নিয়ে ছাত্রদের মধ্যে থেকে যারা আগ্রহী, পড়াশোনা চালিয়ে যেতেও সমস্যা হবে না, অনেক বেকার যুবক আছে, শিক্ষিত যুবক, তাদেরকে নিয়ে প্রত্যেক থানায় একটি রেভলিউশনারি গার্ড ফোর্স, রেভলিউশনারি ফোর্স গঠন করা যেত। যেহেতু পুলিশ নাই, সেহেতু তারা এই পুলিশ সহ প্রত্যেক, এবং এই যে থানা ওয়ার এই যে রেভলিউশনারি ফোর্স, একেবারে ওয়ার্ড পর্যায়ে এদের কমিটি থাকবে এবং এখানে স্থান পাবে কেবলমাত্র তারাই যারা, যেসব ছাত্র জনতা যুবক এই বিপ্লবে অংশ নিয়েছিল। কেবলমাত্র তারা, অংশ নেয়নি এমন কাউকে কোনো অবস্থাতেই যারা আওয়ামী লীগ সমর্থক, তাদেরকে এখানে স্থান দেওয়া যাবে না। এবং ওই যে বলছি, এই রেভলিউশনারি গার্ডের আবার মুরব্বী হিসেবে রাখা যেতে পারত পুলিশের যারা দেশপ্রেমিক, নট আওয়ামী লীগ, নট প্রো ইন্ডিয়ান, যারা প্রো ন্যাশনালিস্ট, প্রো বাংলাদেশি, সাবেক অফিসার এবং সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সৈনিক, যারা প্রো বাংলাদেশি, নট প্রো ইন্ডিয়ান, নট প্রো আওয়ামী লীগ, তাদেরকে এই বিপ্লবী ফোর্সের দেখভালের বা তাদের মাধ্যমে এই বিপ্লবী ফোর্স গঠনের, আমি মোটা দাগে কথাগুলো বলছি, এগুলো ব্রেন স্টর্মিং করে আরো সুন্দর ফলাফল, সলিউশন আসতে পারত। এবং এটি গেল তৃতীয়। তাহলে প্রথমে একটি বিপ্লবী মন্ত্রী পরিষদ, একটি গার্ডিয়ান কাউন্সিল এবং একটি বিপ্লবী ফোর্স যদি গঠন করতে পারত, যারা সার্বিক ওয়ার্ডে দায়িত্ব পালন করবে, একেবারে জনপদে ছড়িয়ে পড়বে এবং সেখানে অপশন থাকবে যে, আমি বেশি লোক নিয়োগের কথা এই কারণে বলছি, যাতে ছাত্ররা যাতে স্বল্প সময় ডিউটি পালন করে, পড়াশোনাও চালিয়ে যেতে পারে। এবং আমি বলছি, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি কথাও লিখেছি, প্রয়োজনে 6 মাস 1 বছর উচ্চশিক্ষা বন্ধ রাখা যেতে পারে। কারণ আমাদের তো শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে, ধ্বংসাত্মক শিক্ষা ব্যবস্থা তো পরিবর্তন করতে হবে। এই আবর্জনা শিক্ষা শিখিয়ে তো কোনো লাভ নেই। এই যে বান্দর লাভ, ব্যাঙ্গের লাভ, আর ওই যে খিচুড়ি রান্না, পিকনিকের যে ধ্বংসাত্মক যে শিক্ষা, নর্তন কুর্দন, অসভ্য, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এবং ব্যক্তি পূজা, বিকৃত ইতিহাস, নোংরামি, নষ্টামির যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, এগুলো শিখে তো লাভ নেই। এগুলো তো আমাদের সব পরিবর্তন করতে হবে। সেজন্য আমি বলছি, উচ্চশিক্ষা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত উচ্চশিক্ষা বন্ধ রাখা, প্রয়োজনে হাই স্কুল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নতুন পাঠ্যপুস্তক নতুন আকারে লেখানো হবে ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখা এবং এদেরকে দেশের কাজে লাগা। ইরানে কিন্তু এর নজির আছে। ইরান বিপ্লবে 1979 সালের পরে দীর্ঘদিন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। নতুন করে তারা শিক্ষা ব্যবস্থা চালু করে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল এবং এই তরুণ সমাজকে দেশ গঠনের তখন ঝাঁপিয়ে পড়ার আহ্বান, ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা দেশ গঠনের কাজে লেগেছিল তখন। তো আমরাও সেরকম একটি করা যেতে পারত, এখনো সুযোগ আছে। এবং প্রাইমারি চালু রাখা যেতে পারে বাচ্চাদের। এবং এই ছাত্ররা 1 বছর লেখাপড়া না হলে তেমন কোনো ক্ষতি হবে না, 6 মাস বন্ধ থাকলে তেমন কোনো ক্ষতি হবে না। এবং এদেরকে দেশ গঠনের কাজে লাগিয়ে দেশটাকে একটি পথে এনে তারপরে, এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখতেও হয়, সেজন্য আমি বলছি বেশি এই যে গার্ড ফোর্সে বেশি, এই যে রেভলিউশনারি ফোর্সে বেশি লোক নিয়োগ দিলে কি হবে,
ছাত্ররা কম ডিউটি করে তাদের পড়াশোনাও চালিয়ে যেতে পারবে এবং তাদের সবাইকে একটি ভাতার ব্যবস্থা করা যারা এই ফোর্সে থাকবে। তাহলে এটি গেল 3টি পদক্ষেপ যা নিলে একটি বিপ্লবী সরকার হয়ে গঠিত হতো। এরপরে একটি বিপ্লবী সরকার সত্যিকারের বিপ্লবী সরকার হয়েছে কিনা সেটি বোঝা যেত কতগুলো কাজের মাধ্যমে। সেই কাজগুলো কি কি হতে পারতো গত 1.5 মাসে? সেই কাজগুলো হতে পারত, নাম্বার 1, আর্মিতে শুদ্ধি অভিযান। ওই যে আমি বলছি যে প্রথমেই যে গত 15 বছরে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে, বিডিআর গণহত্যার পর থেকে যারা ভিকটিম হয়েছে, আর্মি অফিসার যারা, তাদেরকে যে টাকার কথা বলছিলাম, তাদের সবাইকে উচিত ছিল ইউনূসের অবিলম্বে যে যেখানে আছে হাজির হওয়া, সসম্মানে তাদেরকে ডেকে পাঠানো, বিদেশে যারা আছে তাদেরকে অবিলম্বে দেশে আসার জন্য অনুরোধ করা। এবং গত 15 বছরে যারা স্বেচ্ছায় আর্মির ভিতরের পচনের দুর্গন্ধ সহ্য করতে না পেরে যারা অবসরে নিচ্ছে, যারা ট্রমাটাইজড হয়ে অবসরে নিচ্ছে, তাদের সবাইকে ডেকে এনে তাদের সাথে বৈঠক করা এবং তাদেরকে অনুরোধ করা আর্মির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নেয়া, আর্মিতে তাদেরকে গুরুত্বপূর্ণ প্রমোশন দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো, অবিলম্বে দ্রুত যদি তাদেরকে বিভিন্ন পদে বসানো যেত, তাহলে আর্মির ভিতরে যে হাসিনার সমস্ত গুরুত্বপূর্ণ পদে সমস্ত অফিসাররা যে হাসিনার কিভাবে তাদেরকে নির্বাচন করেছিল পদোন্নতি দিয়ে এবং কিভাবে সব জায়গায় যে হাসিনার লোক বসানো হয়েছিল, প্রো ভারতীয় লোক বসানো হয়েছিল, তাদেরকে সরিয়ে যদি এদেরকে বসানো যেত তাহলে আর্মির খুব দ্রুত একটি পূর্ব বাংলাদেশি আর্মিতে পরিণত হয়ে যেতে পারত। এবং আর্মির ভিতরে যে এখনো এই যে এতদিন পরেও যে সেই হাসিনার জেনারেলরা যে সমস্ত ইম্পর্টেন্ট পদে বসেছিল এবং যারা সেই কুখ্যাত খুনি, সেই জিয়াউল হাসান সহ আরো যে সমস্ত কুখ্যাত খুনিদের নাম আমরা সাবেক সেনা কর্মকর্তাদের বক্তব্য সাক্ষাৎকার ইতিমধ্যে শুনেছি, তারা যতদিন পর তাদের কয়েকজনকে ইতিমধ্যে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তো শুরুতে উচিত ছিল যদি এই দেশপ্রেমিক আর্মি, সেই বিডিআর বিদ্রোহের সঙ্গে রিলেটেড বিডিআর হত্যাকাণ্ডের আফটার ম্যাথের যে ভিকটিম সেনা কর্মকর্তা, তাদেরকে যদি ডাকা যেত তাহলে ইউনূস একটি বড় শক্তি পেতেন। যে আর্মি যে এখনো এই যে বলা হচ্ছে এখন দ্বৈত একটি সরকার চলছে, জেনারেল ওয়াকারের নেতৃত্বে একটি শক্তির কেন্দ্র গড়ে উঠছে এবং এই যে আর্মির কুখ্যাত জেনারেলরা যে বসে আছে, এটি তখন দমন করা সম্ভব হতো। অর্থাৎ জেনারেলদের গ্রেপ্তার, এদেরকে বরখাস্ত করছে, উচিত অবসর দিচ্ছে, এরা তো সব কুখ্যাত, এদেরকে এবং আর্মির এদেরকে গ্রেফতার করা সহ, এই কুখ্যাতদের গ্রেফতার করা অবিলম্বে এবং অন্যান্য যারা উচ্চ পদে যারা দলীয় লোক বসে আছে আর্মিতে, তাদেরকে সরিয়ে দিয়ে, তারা নির্দোষ হলে তাদেরকে জাস্ট সরিয়ে দিয়ে বা অগুরুত্বপূর্ণ পদে পদায়ন করে বা কাউকে কাউকে অবসরে পাঠিয়ে এই 15 বছরের ভিকটিম সেনা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসালে আর্মির ভিতর একটি বিরাট শুদ্ধি অভিযান হয়ে যেত এবং এই আর্মি হয়ে যেত তখন পুরোপুরি এই বিপ্লবের চেতনাধারী এবং বিপ্লবের চেতনা বাস্তবায়নের সহায়ক আর্মি হয়ে যেত। এবং আর্মি তাহলে প্রথমেই এই বিপ্লবী সরকার গঠনের পরে প্রথম কাজ হওয়া উচিত ছিল ইউনূসের দেশকে ভারত মুক্ত করা এবং সেই ভারত মুক্তকরণের প্রথম পদক্ষেপ হওয়া উচিত ছিল আর্মির ভিতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা। সেই শুদ্ধি অভিযানে কি? নাম্বার 1, কুখ্যাত জেনারেলদের গ্রেফতার করা এবং সমস্ত গুরুত্বপূর্ণ পদে যেখানে আওয়ামী লীগ পুরো ভারতীয় লোক বসা আছে তাদেরকে সরিয়ে দেয়া এবং যারা আর্মিতে যারা জুনিয়র অফিসার আছেন, যারা দেশপ্রেমিক আছেন, যারা প্রমোশন বঞ্চিত গত 15 বছর ধরে নানানভাবে ভিকটিম হয়ে ওখানে মাটি কামড়ে পড়ে আছেন এখনো, তাদেরকেও গুরুত্বপূর্ণ পদে প্রমোশন দিয়ে অধিষ্ঠিত করা
তাহলে আর্মির ভিতরে একটি বড় কাজ হয়ে যেত এবং আর্মি তখন সেই আর্মি এই বিপ্লবী সরকারকে শক্তিশালী করতে পারত, সহায়ক হতে পারত এবং এই আর্মির অবসরপ্রাপ্ত এবং বর্তমানে এই আর্মিকে দিয়েও আর্মি কর্মকর্তাদের উপজেলায় উপজেলায় জেলায় জেলায় পাঠিয়ে এই যে ছাত্রদের অংশগ্রহণের যে বিপ্লবী ফোর্স গঠনের কথা বলছি, তারাও এই ফোর্স গঠনের নেতৃত্ব দিতে পারত, যারা টোটাল আইন শৃঙ্খলা বাহিনী করতে পারত। তাহলে প্রথমে বলছি ভারত মুক্তকরণ, সেই ভারত মুক্তকরণের অংশ হিসেবে কেন ভারত মুক্তকরণ সেগুলো আপনারা জানেন, যে কিভাবে 15 বছরের সর্বত্র ভারতীয় আধিপত্য রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, ভারতীয় এজেন্ট সরাসরি রয়ের লোক কিভাবে এখানে আধিপত্য বিস্তার করেছেন, সর্বক্ষেত্রে তাদের বিচরণ এবং এভাবে এই দেশে কি পরিমাণ সর্বক্ষেত্রে ভারতীয় এজেন্ট রয়ের এজেন্টরা বসে আছে, ভারতপন্থী লোকজন। সেজন্য সবার আগে উচিত ছিল ভারত মুক্ত করা। তো তার অংশ হিসেবে আর্মিকে প্রথমে ধরা, নাম্বার 1। নাম্বার 2 হলো পুলিশ, র্যাব, ডিজিএফআই এবং ডিবি সহ এরকম আরো কুখ্যাত কিছু প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে দেয়া, প্রথম দিনে ঘোষণা করে বিলুপ্ত করে দেয়া। পুলিশ তো বিলুপ্ত করেন বা না করেন, তো বিলুপ্তই, তারা কাজে যোগদান করেনি। 2 লাখের উপরে পুলিশ সব পালিয়ে গেছে, কর্মকর্তা সহ। এবং বলা হচ্ছে এখানে অনেক ভারতীয় পুলিশ ছিল, সত্য মিথ্যা জানি না। বলা হচ্ছে হাজার হাজার ভারতীয় পুলিশ, এদেরকে নাকি দেশের কৌশলে আইডি কার্ড দিয়ে, দেশের জাতীয় পরিচয়পত্র দিয়ে, তাদেরকে বাংলাদেশি লোকের পরিচয় দিয়ে এখানে ঢোকানো হয়েছে। বিভিন্ন ইতিমধ্যে নাকি খবর দেখেছি যে ঠিকানায় পুলিশের বাড়িঘর লেখা হয়েছে, সেখানে ওই রকম নামগন্ধের কোন পুলিশ লোক নাই, কোন ঠিকানা তাদের নাই, ভুয়া ঠিকানা। যা হোক, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, এবং দেখেন ডিজিএফআই একটি সামরিক গোয়েন্দা সংস্থা, আমি তাকে বিলুপ্ত করার কথা বলছি, অনেকে বিস্মিত হতে পারেন। দেখুন যে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন, রাজনৈতিক সরকারের অধীন। এই কথা বলে কি আর্মির সেনাপ্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ সংশ্লিষ্ট জেনারেলরা এই ডিজিএফআই এর অপরাধ থেকে নিজেদের দায় এড়াতে পারবেন? কোন সুযোগ আছে? এটা তো একটি আর্মির গোয়েন্দা সংস্থা, শতভাগ আর্মি দ্বারা পরিচালিত আর্মির গোয়েন্দা সংস্থা। সেই 2009 সালের থেকেই আয়নাঘরের সূচনা, সেই মেজর সুমন 2009 সালের যে বিডিআর বিদ্রোহের প্রতিবাদ করার কারণে যাকে গ্রেফতার করে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, যার সেই মেজর সুমন আহমেদ এই সেনাপ্রধানের কোর্সমেট ছিলেন, যিনি একজন মেজরকে এই আয়নাঘরে তারই কলিগরা নিয়ে বৈদ্যুতিক শক দেয়। কত বিভৎস, কত ভয়ঙ্কর, কত নির্মম, কত ট্রাজিক, চিন্তা করা যায় কি? তারই কলিগরা এবং আর্মিতে এই ধরনের একটি কাজ চলছে কত 2009 সাল থেকে। সেই 2009 সাল থেকে যত সেনাপ্রধান হয়েছেন বাংলাদেশে, এই ওয়াকার সহ, জেনারেল ওয়াকার সহ, কেউ কি এর দায় অস্বীকার করতে পারবেন যে তাদেরও এর দায় নেই? তাদেরকে কিছু করার ছিল না? এর প্রতিবাদ কি কেউ কোনোদিন করেছেন? তারা কি এগুলো জানতেন না? উচ্চপদস্থ জেনারেল এগুলো জানতেন না? কশ্চিন কালেও কি এগুলো আমরা বিশ্বাস করব? তাদের দায় নেই এর মর্মে কোনো? তারা জেনে বুঝে চোখ বন্ধ করে রাখেননি, রাজনৈতিক সরকারের আনুগত্য করেননি, পুরো আর্মিকে রাজনৈতিক সরকারের, এই নিপীড়ক সরকারের অত্যাচারী খুনি লুটেরা ভারতের কৃতদাস সরকারের পাহারাদারে পরিণত করেননি, খুনি সরকারের পাহারাদারে পরিণত হননি, আর্মিকে পরিণত করেননি আপনারা। এবং এই আর্মি তো সেই মইনের নেতৃত্বে 2009 সালে এই সরকারকে ক্ষমতায় এনেছিল। এটা তো এখন ওয়েল ডকুমেন্টেড, এস্টাবলিশড, সেই প্রণব মুখার্জির বই থেকে এবং সেই সময়ের 2009 সালের যে 111-এর সময় জড়িত যে সেনা কর্মকর্তারা যারা সাক্ষাৎকার দিয়েছেন অনেক ইতিমধ্যে, তাদের কথা এটি দালিলিকভাবে প্রমাণিত যে এই মইনুল আহমেদের নেতৃত্বে সেই সময় আর্মি
ভারত এবং পিছনে থেকে যুক্তরাষ্ট্র এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিল এবং গত 15 বছর এই আর্মি অন্যতম পাহারাদার এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এই ফসিবাদী এবং এইরকম এই জেনারেল তারেক সিদ্দিকী সহ এই কুখ্যাত লোকজনের নেতৃত্বে যে এবং এই মেজর সুমন আহমেদের বক্তব্যতে শুনেছি মনে হয় যে এই যে জিয়াউল হক সে আর্মির লোকদের ছাড়াও হত্যা গুম খুনের সাথে জড়িত থাকা ছাড়াও 250-র উপরে বাইরের লোকজন ব্যবসায়ী সহ খুন করেছে ভাড়াটিয়া হিসাবে। 250 লোক সে খুন করেছে, গুম করেছে এবং তার কাজ ছিল এই যে ব্যবসায়ীদের জিম্মি করে ক্রস ফায়ার গুম খুনের হুমকি দিয়ে টাকা আদায় করা, যারা দিত না তাদেরকে, এবং বিভিন্ন মহলের হয়ে তিনি এই ডিজিএফআই-কে একটি ভাড়াটিয়া খুনি এবং ডিজিএফআই-কে একটি কুখ্যাত বাহিনীতে পরিণত করছে এরা। তো এই ধরনের একটি বাহিনীকে আমি বলছি বিলুপ্ত করে দেওয়াই উচিত, নতুন করে আবার গঠন করা যেতে পারে নতুন নামে, যাই হোক সেটি ভিন্ন। তাহলে বিপ্লবী সরকারের যদি এই কাজটি করতে পারত যে কুখ্যাত জেনারেলদের গ্রেপ্তার এবং পুলিশ, বিডি, ডিজিএফআই, র্যাব, ডিবি এই সমস্তকে বিলুপ্ত করে দিলে আমরা একটি বিপ্লবী সরকারের বলিষ্ঠ পদক্ষেপ বুঝতে পারতাম এবং এটি বিপ্লবী সরকার একটি অন্যতম বৈশিষ্ট্য হতে পারত, যা দিয়ে বুঝতাম এটি বিপ্লবী সরকার। এরপরে কি করতে পারত, করা উচিত ছিল সমস্ত সচিবদের, সচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যন্ত, আমি মনে করি এই 3 টায়ার সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এদের প্রত্যেককে চোখ বন্ধ করে বরখাস্ত করা এবং এর মধ্যে যারা কুখ্যাত হিসেবে পরিচিত, যারা এই সরকার হাসিনার দোসর হিসেবে পরিচিত, চিহ্নিত, এই যেমন মাসুদ মোমেন সহ, এদেরকে গ্রেফতার করে হাসিনার দোসর হিসেবে, অপকর্মের দোসর হিসেবে আখ্যায়িত করে বিচারের আওতায় আনা। এদেরকে কেবল সরিয়ে দিলে হবে না, যে নির্বাচন কমিশন থেকে সরিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এখন ধীরে ধীরে সরিয়ে দিলে হবে না, এরা তো হাসিনার দোসর। আমরা কেবলমাত্র রাজনীতিবিদদের সমস্ত দোষ দেই, কিন্তু এই যে হাসিনার যে প্রশাসনের লোকজন যে অন্যতম দোসর, এদেরকে আমরা কিন্তু ধরাছোঁয়ার সবসময় বাইরে রাখছি, সবসময় কিন্তু ধরাছোঁয়ার বাইরে রাখছি, এরা কিন্তু সবসময় পার পেয়ে যাচ্ছে। এদেরকে আমরা কিন্তু কেউ অভিযুক্ত করছি না, এদেরকে টাচ করছি না, কিন্তু অন্যতম ক্রিমিনাল কিন্তু এরা। মাসুদ মোমেনের ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি, এই অভ্যুত্থানের আগে সে কি করেছিল, 7 জানুয়ারি নির্বাচনের আগে সে তার ভূমিকা কি দেখেন। জুলাই গণহত্যার পক্ষে সে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে গিয়ে কি বলেছিল এবং এই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কি বলেছিল দেখেন। এবং এই সরকার এতদিন পর্যন্ত তার মতো লোক টিকে ছিল, সে এই সময় কি করেছে, কাকে কাকে পালিয়ে যেতে সহায়তা করেছে, এগুলো তো খবর হয়েছে। তাহলে এই অপকর্ম সে আগেও করেছে এবং অভ্যুত্থানের পরেও চালিয়ে গেছে। তো এই ধরনের লোকদের বরখাস্ত করলে শুধু হবে না, তাহলে বলছি। এবং এই 3 টায়ারের নিচে যুগ্ম সচিব সহ আরো যারা নিচে যারা আছে, উপসচিব এবং ভারপ্রাপ্ত সচিব যারা চিহ্নিত আওয়ামী লীগার, তাদেরকেও চোখ বন্ধ করে সরিয়ে দিয়ে কাদের বসাবেন ওখানে, যারা বঞ্চিত বা এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান যারা আছে, প্রয়োজন অবসরপ্রাপ্তদের নিয়ে আসেন এবং এদেরকে প্রমোশন দিয়ে বসান, কোনো অসুবিধা নাই, চালাতে পারবে। যদি রাজনৈতিক সরকার ঠিক থাকে তাহলে সচিব, উপসচিবকে উচ্চ বড় দায়িত্ব দিতে যারা যোগ্য, অভিজ্ঞ, বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিন ধরে উপসচিব হয়ে বসে আছে, তারা সচিব হওয়ার উপযুক্ত। অনেক লোক আছে এরকম, যারা এতদিন স্বাভাবিক কার্যক্রম থাকলে, স্বাভাবিক প্রফেশনালিজম থাকলে সচিব হয়ে যেত, বহু আগে সচিব হয়ে যেত। তো তাদেরকে বসান, তাদেরকে দায়িত্ব দিতেন, তো সেটি করেন নাই। কিন্তু কত বড় দুর্ভাগ্য, ট্রাজিক দেখেন, প্রফেসর ইউনূস সেই শপথের পর, সরকার গঠনের পর এই সচিবদের সঙ্গে 1 সপ্তাহের মাথায় বৈঠক করলেন এবং এরপরে দফায় দফায় তিনি তাদের সাথে কয়েক দফা বৈঠক করলেন এই সচিবদের সঙ্গে। এই কুখ্যাত হাসিনার দোসর, হাসিনার নিয়োজিত, আপনার কি মনে হয় হাসিনার তার লোক ছাড়া এই সচিব
যুগ্ম সচিব অতিরিক্ত সচিব পদে বসিয়েছে লোকজনকে, তার লোক ছাড়া এদেরকে সাথে নিয়ে আপনি বৈঠক করেছেন। বিস্ময়ের পর বিস্ময়। আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য ছিল যে ইউনূস চুপ্পুরুদ্দিনে শপথ নিছে এবং তারপরে সচিবদের সঙ্গে বৈঠক করা, এবং ওই কুখ্যাত যে ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা হাসিনার পক্ষে, সেই যে মনে আছে বিসিসিআই এর নেতৃত্বে যে বিরাট কি কোন একটা সম্মেলন কেন্দ্রে কি বলেছিল যে বারবার দরকার শেখ হাসিনার সরকার আমৃত্যু তাকে ক্ষমতায় রাখার যে অঙ্গীকার জীবন পণ দিয়ে তারা করেছিল, এই জুলাই গণহত্যা, এই হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে এই যে মাফিয়া, হাসিনা যে একটি মাফিয়া সরকার, আমরা বলি মাফিয়া হাসিনা, এই মাফিয়ার তো একটি চক্র, সেই মাফিয়া চক্রের অন্যতম সদস্য ছিল এই ব্যবসায়ী নেতৃবৃন্দ। সবাই না, অনেকে, বড় বড় যারা চিহ্নিত, যাদের নাম আমরা জানি না, অনেকে। সেই ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা ওইখানে গিয়ে নিকৃষ্ট নোংরা হাসিনার পা চাটা জুতা চাটা মতো কাজ করেছে ব্যবসায়ীরা, সেই তাদের সাথেও আপনি বৈঠক করলেন। জনাব ইউনূস, জনাব বলছেন, সরি প্রফেসর ইউনূস, আমি বলছি আপনার প্রতি আমরা সম্মান নেই। আপনি ওই ইউনূস চুপ্পুরুদ্দিনে শপথ নেওয়ার পর আপনি বৈঠক করলেন ওই হাসিনার মাফিয়া, হাসিনার রক্ষিতা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে, যে ব্যবসায়ী নেতৃবৃন্দকে হাসিনার দোষর হিসেবে গ্রেফতার করার কথা, অনেককে, যে জাতীয় পার্টির নেতৃবৃন্দকে গ্রেফতার করার কথা, যে সচিবদের অনেকে বরখাস্ত গ্রেফতার করার, তাদের সঙ্গে আপনি বৈঠক করলেন। যাই হোক, তাহলে আমি বলছি একটি পরবর্তী ধাপে যে সচিবদের সরিয়ে দেওয়া দরকার ছিল, যেটি হয় নাই। এ প্রসঙ্গে আনুষঙ্গিক কিছু কথা বলে ফেললাম। যা হোক, এরপরে উচিত ছিল জনাব ইউনূসের, প্রফেসর ইউনূসের সমস্ত ডিসিদের সরিয়ে দেওয়া, চোখ বন্ধ করে সেখানে এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান লোকদের বসানো। সমস্ত এসপি, পুলিশ দলে চলে গেছে, সমস্ত এসপিদেরও সরিয়ে দেওয়া, কোথাও কোথাও যদি কেউ থেকে থাকে, এবং প্রকৃত যদি এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী লীগ কেউ থাকে তাদেরকে বহাল রাখা। এরপরে করা উচিত ছিল সমস্ত বিদেশি মিশনকে সম্পূর্ণ খালি করে দেয়া, কারণ ওখানে এই গত 15 বছরে সমস্ত বিদেশি মিশনে একেবারে রাষ্ট্রদূত, হাইকমিশনার থেকে, অ্যাম্বাসেডর থেকে ঝাড়ুদার পর্যন্ত ওই অফিসের, আমি মনে করি সমস্ত এই আওয়ামী লীগের লোকজন, অযোগ্য অপদার্থ লোকজনকে বসানো হয়েছে, খালি করে দিয়ে সেখানে অবিলম্বে দেশপ্রেমিক মানে এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী লীগ লোকদের বসানো। কিভাবে বসাবেন? ইটস এ ম্যাটার অফ ডিসকাশন, ব্রেনস্টর্মিং। অসম্ভব কিছু না, সম্ভব আমি মনে করি। এটি করা উচিত ছিল। এরপরে এই যে ব্যবসায়িক যে নেতৃবৃন্দ যারা এই কুখ্যাত ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং তাদের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের দায়িত্বে নিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের হেফাজতে নিয়ে, যাতে অর্থনীতির চাকা আবার বন্ধ না হয়ে যায় সেই ব্যবস্থা করা। অথবা ইলিয়াস হোসেন যে কথাটা বলছেন যে এদেরকে মোটা অঙ্কের জরিমানা, একটি বড় বড় প্রতিষ্ঠানকে আপনি কয়েক হাজার কোটি টাকা করে জরিমানা করুন, তারা তো কত ব্যাংক লোন, হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোন নিয়ে ব্যাংক ঋণ খেলাপি হয়ে বসে আছে, এবং এই হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য কতভাবে কত টাকা খরচ করছে এরা, বিদেশে টাকা পাচার করে কত জনে কতভাবে। তো আপনি যদি এদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করতে পারতেন, তাহলে এই বিদেশি ঋণের জন্য আপনার আজকে বিদেশের কাছে হাত পাততে, ওই আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকা, এদের কাছে হাত পাতার প্রয়োজন ছিল না। আপনি যদি এদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করতে পারতেন। মোটা অঙ্কের জরিমানা আদায় করে, যেহেতু হ্যাঁ ব্যবসায়ীদের, এরা তাদের ব্যবসা টেকানোর জন্য এখন যেমন আগে হাসিনার জুতা চাটছে, এখন এই সরকারের প্রতি আবার এরা বোল পাল্টে আনুগত্য স্বীকার করছে, এটা এদের চরিত্র। ঠিক আছে, ব্যবসা টিকিয়ে রাখার জন্য, দেশের অর্থনীতি সচল রাখার জন্য এদেরকে যদি আপনি
বিশেষ অব্যাহতি দিতে চান দেন, কিন্তু মোটা অঙ্কের জরিমানা তাদের থেকে আদায় করুন এবং যাদের বিরুদ্ধে ক্রিমিনালিটির অভিযোগ আছে তাদেরকে ধরেন বেছে বেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। তাহলে এটি গেল আরেকটি কাজ হতে পারত এই বিপ্লবী সরকারের। এবং আরো যারা টাকা পাচার করছে, যারা টাকা লুট করছে, সেগুলো যদি দ্রুত উদ্ধারে পদক্ষেপ নেওয়া যেত তাহলে বিদেশি ঋণের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এরপরে বিচারক বরখাস্ত। দেখুন, এই সরকার তো আসলে কিছুই সেইভাবে ওই কিছু কিছু কাজ করছে, সেগুলো নিয়ে বাহাবা দেওয়ার চেষ্টা করতেছে অনেকে। ওই যে আরব আমিরাত থেকে কিছু লোক ফিরিয়ে আনা ভালো কাজ, কিন্তু এই কাজ দিয়ে তো আসলে বিপ্লব রক্ষা করা যাবে না। বিচারাঙ্গনে এই সরকারের আমলে বিচারাঙ্গনের সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেছে যে আপিল বিভাগের সব বিচারকরা সরে গেছে। আমার মনে হচ্ছে এই কাজটিও ইউনূস সরকার করতে পারত না। ওই বিচারকরা আজও বহাল থাকত। তারা একটি বিচারিক জুডিশিয়ারি কু করার চেষ্টা করেছিল এবং তার ধারাবাহিকতায় তারা ব্যর্থ হয়েছে এবং সে কারণে তারা সবাই নিজ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। যদি নিজ থেকে তারা চলে যেতে বাধ্য হওয়ার পরিস্থিতি না হতো, আমার মনে হয় ইউনূস সরকার তাদেরও এখন পর্যন্ত সরিয়ে দিতে পারত না। হয়তো ওই প্রধান বিচারপতি বা ওই আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের সঙ্গে তিনি নিয়ে এখনো কাজ করতেন। যা হোক, মহান আল্লাহর ইচ্ছা যে তার একটি কু করার চেষ্টা করেছিল, তাদেরকে সে কারণে চলে যেতে হয়। কিন্তু হাইকোর্ট বিভাগের এখনো আমার বিশ্বাস অনেক আওয়ামী লীগের নিয়োজিত বিচারক আছে, তাদেরকে অবিলম্বে সরিয়ে দিতে হবে এবং লোয়ার জুডিশিয়ারি, যেখানে লোয়ার যে জেলা পর্যায়ে যে জেলা জজ যত আছে, নিম্ন আদালত যত আছে, সেখানেও সেই পূর্বের প্রায় সব বিচারক রয়ে গেছে, হাসিনার নিয়োজিত বিচারক। তাদেরকে কাউকে একটু বদলি করা হচ্ছে, কিন্তু উচিত তাদেরকে অবিলম্বে সরিয়ে উচিত ছিল, করেনি। তারপরে যেটা বলেছি যে আয়নাঘরের সেই জেনারেল কুখ্যাতদের বরখাস্ত করা এবং পলাতক আওয়ামী লীগের, দেখুন সেই সেনা পাহারায় অভিযোগ যে জেনারেল ওয়াকারের, এগুলো সেনা কর্মকর্তারা বলছেন অনেক ইউটিউবে, আমার কথা না, যে তাদের জেনারেলদের পাহারায় কুখ্যাত সব অপরাধীরা পালিয়ে গেছে এবং অনেকে গ্রেপ্তারের পরেও এখনো তাদেরকে হাজির করা হচ্ছে না। বলা হচ্ছে তারাও পালিয়ে গেছে, তাদেরকে নিরাপদে পালিয়ে দেওয়া হয়েছে। এবং আর্মি আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে বলছে যে 6 শতাধিক তাদের আশ্রয়ে এসেছিল, তাদের কাছে আশ্রয় নিয়েছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে, এবং তাদেরকেও তারা ছেড়ে দিয়েছে। এবং এ নিয়ে প্রশ্ন উঠেছে যে কার হুকুমে আর্মি তাদেরকে ছেড়ে দিল? এই সরকারের অনুমতি নিয়েছিল? তাহলে বললাম যে আর্মির অভিযানের কথা বললাম, শুদ্ধ অভিযান, পুলিশ বিলুপ্ত করা, ডিসিদের সরিয়ে দেওয়া, সচিবদের সরিয়ে দেওয়া, ব্যবসায়ীদের গ্রেপ্তার করা, এবং ওই যে সাংবাদিক নামক যে হাসিনার পোষা কতগুলো কুকুর ছিল যারা, আমি এদের সাংবাদিক বলতে কোনো অবস্থাতেই রাজি না, যে এবং এই সংবাদপত্রের যে প্রতিষ্ঠাতা যারা আছেন তারা ওই মাফিয়া চক্রেরই সদস্য। বাংলাদেশের গণমাধ্যম তো আসলে এগুলোকে আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করিয়েছেন এবং আজ 22 বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত আমি বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমকে কোনো গণমাধ্যম বলতে রাজি না। এগুলো অধিকাংশই মাফিয়াদের প্রতিষ্ঠিত। আপনি দেখুন, বড় বড় যারা সংবাদপত্র, এদের টেলিভিশনের মালিক কারা? ওই মাফিয়া ব্যবসায়ী, মাফিয়া চক্রের সদস্য। এবং এই গণমাধ্যমগুলো তাদের এক একটি অস্ত্র, এই মাফিয়াদের এক একটি অস্ত্র। এবং এই মাফিয়াদের গণমাধ্যম নামক ধারালো অস্ত্র এই সরকারের পক্ষে গত 15 বছর কাজ করছে জনগণের বিরুদ্ধে। তাহলে উচিত ছিল এই ইউনূস সরকারের এই তথাকথিত গণমাধ্যম, অনেকে বলছে গণমাধ্যম বন্ধ করা উচিত নয়, উচিত হলো গণমাধ্যমের সঙ্গে এই যে হাসিনার
যারা দোষর হিসেবে আছে, সাংবাদিক নামক যে কুকুর আছে, যে হায়না, যে বিষধর সাপ আছে, তাদের সবাইকে গ্রেফতার করা। এবং সেই ইলিয়াস হোসেন তো সেই আমেরিকা বসে কত ক্ষোভ চিল্লাচিল্লি করেই যাচ্ছেন যে নাম ধরে ধরে অমুক অমুক, যে এরপরে এখনো তারা কিভাবে গলাবাজি করে চলছে, কিভাবে তারা এখনো স্ব পদে বহাল আছে, কিভাবে তারা এখনো বিভিন্ন গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশনে বসে কথা বলতেছে সাংবাদিকতার পরিচয় দিয়ে, কিভাবে তারা এখনো পেশায় বহাল আছে এই পেশায়। যা হোক, তো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারত যে এই কুখ্যাত সাংবাদিক, নামধারী, সন্ত্রাসী, হাসিনার দোসর, বিষধর সাপ, কুকুর, এদের অনেকে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচিত, এবং হাসিনার জুতা চাটা এই সাংবাদিক নামধারীদের গ্রেফতার করে হাসিনার সহযোগী হিসেবে, হাসিনার অপকর্মের মদতদাতা হিসেবে এদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা দরকার। এবং এই গণমাধ্যমগুলোকে অনেকে বলছে বন্ধ করার দরকার নেই, এখানে এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী লীগ লোকজনকে বসানো দরকার ছিল। আমি এটি সমর্থন করি, এটি করা যেতে ভালো কাজ হতে পারে। এবং অনেকগুলো গণমাধ্যমের নাম ধরে ধরেই তো ইউটিউবাররা বলছেন যে এগুলো সরাসরি আসলে ইন্ডিয়ান গণমাধ্যম, তথাকথিত গণমাধ্যম, মাফিয়াদের অস্ত্র। এটি আরেকটি কাজ হতে পারত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সমস্ত গত 15 বছরে যারা বিরোধী রাজনৈতিক দলের সমস্ত নেতাকর্মী, যারা হামলা, মামলা, হাজার হাজার লাখ লাখ মামলা যাদের শিকার, যারা তাদের সবার সকল রাজনৈতিক মামলা এক আদেশে প্রত্যাহার করে নেয় এবং এদের সবাইকে মুক্ত করা। আমি জানি না এখনো বিএনপি জামাতের যারা এখন জেলে আছেন রাজনৈতিক কারণে আন্দোলন করতে গিয়ে জেলে, তাদের সবাইকে তারা মুক্ত করতে পেরেছেন কিনা। যদি না করে থাকেন, না হয়ে থাকে এখনো মুক্ত, খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। জামাতের আমির যে তাদের ক্ষমার ঘোষণা করেছে আওয়ামী লীগকে, এটাও খুবই দুর্ভাগ্যজনক, খুবই ট্রাজিক। দলের জন্য যারা জীবন উৎসর্গ করেছে, দলের জন্য যারা ঘরবাড়ি ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে, দলের জন্য যারা পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, জীবন অচল হয়েছে, যারা সর্বনাশ হয়েছে জীবনের এত বড়, তারা যদি এখনো জেলে থাকে কেউ কেউ, খুবই দুর্ভাগ্যজনক। এদেরকে এখনো মুক্ত করতে না পারা বা তাদের। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত ছিল সবার আগে, সেটি হলো যে আহত এবং নিহত যারা এই জীবন উৎসর্গ করেছে, যারা শহীদ হয়েছে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, শুধু এই জুলাই আগস্টে না, গত 15 বছরে যারা জীবন উৎসর্গ করেছে, যাদের জীবন গেছে এই আন্দোলনের বিরুদ্ধে, তাদের প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ নাম তালিকা করা। এটি করা আদৌ কোনো কঠিন কাজ নয়। অনেকে মনে করছে এটি কঠিন। প্রথমেই উচিত ছিল একটি কমিশন গঠন করে দেয় এবং তারা এই কমিশন গোটা দেশবাসীর কাছে আহ্বান জানাবে যে গত 15 বছরে এবং এই জুলাই আগস্টে কারা কারা কাদের জীবন গেছে, কারা জীবন উৎসর্গ করেছেন, তারা নিজ থেকে এসে পরিবারের লোকজনকে আহ্বান করে আপনারা এসে তালিকা করুন। প্রত্যেক জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, ইউনিয়নে কমিটি গঠন করে বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, তাদের কাছে কিভাবে করবে সেটি ম্যাটার অফ ব্রেন স্টর্মিং, তাদের আহ্বান করা যে আপনারা তালিকা দিন। তারপরে যাচাই করা যে সত্যি তারা এই সরকারের জুলুমের শিকার হয়, জীবন তাদের গেছে কিনা, বা কারা কারা আহত হয়েছে। একইভাবে তাদেরও আহ্বান করা যে তাদের, আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তারা আপনারা নাম দিন। এটি করলে বড় জোর 1 মাসের মধ্যে সব নামগুলো এসে যেত এবং এদের প্রত্যেকের ভার, সারা জীবনের ভার রাষ্ট্রকে বহন করতে হবে। যারা জীবন উৎসর্গ করেছে গত 15 বছরে এবং জুলাই আগস্ট সহ, তাদের প্রত্যেকের পরিবারকে মোটা অঙ্কের টাকা উপহার দিতে হবে এবং যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, যারা পঙ্গু হয়েছে তাদের সারা জীবনের দায়িত্ব সম্মানের সঙ্গে রাষ্ট্রকে নিতে হবে। যারা আহত হয়েছে তাদের সকলের পূর্ণ চিকিৎসার ভারও
এই সরকারকে নিতে হবে। তো এই কাজটি দুর্ভাগ্যজনক, অতিশয় ট্রাজিক, আজও সম্পন্ন হয়নি। 1.5 মাস হয়ে গেছে, অথচ সবার আগে করা উচিত ছিল এই কাজটি। যাদের রক্তের বিনিময়ে আজ এই জাতি, আল্লাহ মুক্তি দিলেন এই জাতিকে, দ্বিতীয় স্বাধীনতা এনে দিলেন, তাদের প্রতি এই অবহেলা অমার্জনীয় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। এখনো দেখতে পাচ্ছি আমরা 30 দিন 40 দিন আহত হওয়ার, 40 দিন আহত থেকে কেউ কেউ মারা যাচ্ছেন, কেউ কেউ খবর আসছে চিকিৎসা পাচ্ছেন না, হসপিটাল থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং দেখুন, আপনি যদি এইভাবে ওপেন আহ্বান না করেন যে পরিবারের কাছে যে আপনারা তালিকা দিন, যারা নিহত হয়েছে, জীবন দিয়েছে, যারা আহত হয়েছে তাদের তালিকা দিন, আপনি কিভাবে তাদের নাম খুঁজে পাবেন? অনেক আছে, ওই যে একটি গান শুনি না, যে 7 কোটি মানুষের ভিড়ে তোমাদের নাম হয়তো লেখা হবে না, সাবিনে শুনে একটি গান, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, যেখানে যে কথাগুলো আছে, অর্থাৎ কত মানুষ 71 সালে শহীদ হয়েছে, মারা গেছে বিভিন্ন ভাবে, তাদের নাম ধাম কেউ জানে না, কোনো তালিকায় তাদের নাম নেই, কোনো খাতাপত্রে তাদের নাম নেই, সেই অজানা মানুষের নাম, তোমাদের স্মৃতি যে সমস্ত কথা আছে হয়তো কেউ জানে না। এই জুলাই আগস্টের গণহত্যায়ও এরকম ঘটনা ঘটেছে। যেমন আমি যখন রাজপথে ছিলাম, এবং একটি ভিডিও আমি ছেড়েছি, সেই একজন মহিলা সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি বলেছেন তার খালাতো ভাই 14 বছরের, তার খালাতো ভাই 14 বছর, এই যে মধ্যপাড়া হলো এই যে সিপাহীবাগ থেকে এই বনশ্রীতে আসার পথে একটা রোড, মধ্যপাড়া, সেখানে একটা জায়গা আছে, সেইখানে একটি সিএনজি স্টেশনে সে কাজ করতো, 14 বছরের একটি ছেলে। সে এই বনশ্রীতে 19 তারিখ পুলিশ অথবা বিজিবির গুলিতে স্পট ডেট হয়েছে। এই মাথায় গুলি লেগে মাথা থেকে মাথা বের হয়ে গেছে, স্পট ডেট। এই ছেলেটির সন্ধান কে পাবে বলেন, যদি তারা নিজ থেকে এসে সরকারের কোনো কমিটির কাছে নাম দেওয়ার সুযোগ না পায়? আপনি কি তাদের খুঁজে বের করতে পারবেন? কোশ্চেন কালেও পারবেন। এইরকম কত লোক আছে, অসহায় একেবারে দরিদ্র পরিবারের, যারা কিভাবে তাদের এই নিহত মানে যে শহীদ হয়েছে সেটা বলতে হবে, নাম তালিকাভুক্ত হবে, যারা জানে না কিভাবে তাদেরকে আপনি খুঁজে বের করবেন? সুতরাং আপনাকে একটি ওপেন আহ্বান জানাতে হবে যে আপনারা নিজ উদ্যোগে নাম দিন অমুক অমুক জায়গায়, অমুক অমুকের কাছে, কমিটির কাছে। তারপর সেখান থেকে যাচাই বাছাই করা হবে যে সত্যি তারা এই আন্দোলন করে শহীদ হয়েছেন কিনা। তাহলে এই কাজগুলো যেগুলো বললাম গত 1.5 মাসে অবশ্যই করতে পারত। যদি একটি বিপ্লবী সরকার হতো তাহলে এই কাজগুলো অবশ্যই তারা করত, এবং এই কাজগুলো করলে আমরা বুঝতে পারতাম যে এটি সত্যিকারের একটি বিপ্লবী সরকার। এবং আমি দেখুন যে রোড টু তাহরির স্কয়ারে সহ আরো, এবং আমি ফেসবুকে আরো একটি পোস্ট দিয়ে আমি বলেছি প্রফেসর ইউনূসের প্রতি যে এখনো সময় আছে, আপনি রাস্তায় জনতার কাতারে নেমে আসুন, সমস্ত ছাত্র সমন্বয়কদের ডাকুন, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকুন যাদের নেতাকর্মীরা আন্দোলন অংশগ্রহণ করেছে, এবং ফরহাদ মজার, মাহমুদুর রহমানের, শহীদুজ্জামান এবং মহসিন রশিদ, আলম ফজলুর রহমান, জাহিদুর রহমান সহ আরো এরকম যারা প্রকৃত দেশপ্রেমিক আছে তাদেরকে ডাকুন, একটি উন্মুক্ত মঞ্চ করুন, এবং লক্ষ লক্ষ জনতার নতুন করে একটি সমাবেশ ডাকুন। ছাত্রদেরকে বলুন সমস্ত ছাত্রদের আবার রাস্তায় নিয়ে আসো, সেখানে হাজির হয়ে সংসদ ভবনের সামনে অথবা শহীদ মিনারে অথবা শাহবাগে আপনি আসুন, এসে বলুন যে আমাদের তো একটি বড় ভুল হয়ে গেছে, যে আমাদের তো এই চুক্তির অধীনে শপথ নেওয়া ঠিক হয়নি, এই সংবিধানের অধীনে যাওয়া ঠিক হয়নি। আমরা এখন নতুন করে আবার শপথ নেব তোমাদের কাছে, জাতির কাছে নতুন একটি ঘোষণাপত্র দেব, এবং নতুন করে একটি বিপ্লবী সরকার গঠন করব তোমাদের সবার সাথে আলাপ করে, যেভাবে বললাম সেইভাবে।
আমি বলছি এখনো সুযোগ আছে, এখনো ন্যূনতম সুযোগ আছে, এখনো আছে। আমি বলবো এখনো এটি আপনারা করতে পারেন, অবিলম্বে করুন। না হলে এই জাতির গত 15 বছরে তো এরা ভারতের কলোনি বানিয়েছিল, করদ রাজ্য বানিয়েছিল, ভ্যাসেল স্টেট বানিয়েছিল, লুটপাটের লীলাভূমি বানিয়েছিল। যদি এবার আপনারা ব্যর্থ হন, তাহলে এ জাতি কাশ্মীর হতে পারে, মায়ানমার হতে পারে, গাজা হতে পারে, সিরিয়া হতে পারে। এই বাংলাদেশ বলতে আর কোনো দেশ অস্তিত্ব থাকবে না। থাকবে না এই 20 কোটি, কেউ বলে 18 কোটি, এই 20 কোটি মানুষের জীবনে করুণ ট্র্যাজেডি নেমে আসবে। প্রফেসর ইউনূস, আপনি বলছেন আপনি এমন কোনো কাজ করবেন না যাতে এই বুড়া বয়সে, আপনার এই বৃদ্ধ বয়সে, 84 বছর বয়সে মানুষ আপনাকে ঘৃণা করে। ঘৃণা করার কোনো কাজ করার প্রয়োজন নেই, ব্যর্থতাই যথেষ্ট আপনাকে ঘৃণা করার জন্য। আপনি যদি ব্যর্থ হন, তাহলে এই জাতির জীবনে করুণ ট্র্যাজেডি নেমে আসবে, করুণ ট্র্যাজেডি নেমে আসবে। খারাপ কাজ করার দরকার নেই, শুধু ব্যর্থ হলেই যথেষ্ট করুণ ট্র্যাজেডি নেমে আসার জন্য। এই জাতি গাজা হবে, মিয়ানমার হবে, সিরিয়া হবে, কাশ্মীর হবে। তাহলে খারাপ কাজ করে ঘৃণার দরকার নেই। ব্যর্থতা করলে আপনার জীবনে চরম, কি বললাম না, নেমে আসবে। আপনি চরম আসামির কাঠগড়ায়, ইতিহাসে আপনি চরম এক নেতিবাচক চরিত্র হিসেবে আবির্ভূত হয়ে থাকবেন। এবং দেখুন, আজ যে সাংবিধানিক সংকটের জটিলতার কথা বলা হচ্ছে, আল্লাহর কি মহান ইচ্ছা, কথাও আমি একদম শুরুতেই বলেছি যে এরকম হতে যাচ্ছে। বিলিভ ইট অর নট, ফেসবুকে আমার ফেসবুকের নিচের দিকে গিয়ে দেখুন, আমি বলেছিলাম যে এই সরকারকে, যেহেতু আপনি জানেন প্রফেসর ইউনূস যে সংবিধান, যে শপথ নিয়েছে, শপথে কি লেখা আছে? লেখা আছে যে আমি এই সংবিধান সুরক্ষা, সমর্থন এবং নিরাপত্তা বিধান করব। কি ভয়ঙ্কর কথা! হাসিনার রেখে যাওয়া সংবিধান আপনি নিরাপত্তা, সুরক্ষা বিধান করবেন, যেখানে এটি ছুড়ে ফেলে দেওয়ার কথা। এবং দেখুন কি জটিলতার দিকে যাচ্ছে। হাসিনার সংবিধানে তো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কোনো ব্যবস্থা নেই। এবং সেখানে বলা আছে যদি স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে অভ্যুত্থানের মাধ্যমে কেউ ক্ষমতা গ্রহণ করে, তার মৃত্যুদণ্ডের কথা বলা আছে এই সংবিধানে। তাহলে আপনি তো মৃত্যুদণ্ডের আসামি হয়ে বসে আছেন। কি আশ্চর্য কথা! এবং বলা আছে এই সংবিধান 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। তাহলে আপনি তো খুব শীঘ্রই সংবিধান লঙ্ঘনকারী হতে যাচ্ছেন। এবং আমি বলেছিলাম অনেক আগে, এই সংবিধানের অধীনে শপথ নেওয়ার পরে আমি বলেছিলাম যে দেখুন কি ভয়ঙ্কর ট্র্যাজেডি। এই সরকার এবং ভবিষ্যতের কোন সরকার কোনদিন আর এই আওয়ামী লীগের 15 বছরের সরকারকে অবৈধ বলতে পারবে না। কারণ বলতে হলে আপনি নিজেই সবার আগে অবৈধ প্রমাণ হয়ে যাবেন। কারণ আপনি তো এই অবৈধ সরকারের প্রেসিডেন্ট এবং অবৈধ সরকারের রেখে যাওয়া সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। যদি আপনি তাদের অবৈধ বলেন, আপনি নিজেও অবৈধ। এবং এই অবৈধ সরকারের ধারাবাহিকতায় ভবিষ্যতে বাংলাদেশে যত সরকার আসবে কিয়ামত পর্যন্ত সবাই অবৈধ হিসাবে প্রমাণিত হবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারই তো অবৈধ। সুতরাং তাদের ধারাবাহিকতায় পরে যত সরকার আসবে সব অবৈধ। এবং এর ফলে কি হবে দেখুন, গত 15 বছরে যে আওয়ামী লীগ ভারত সহ আরো বিভিন্ন রাষ্ট্রের সাথে যেসব চুক্তি করেছে, তার অনেক চুক্তি দেশ বিরোধী, ভবিষ্যতে বাতিল করতে হতে পারে। সেজন্য এই সরকার 15 বছরের সরকারকে অবৈধ সরকার হিসেবে প্রমাণ করতে হবে, যেটি প্রতিষ্ঠিত অবৈধ, সেটি সামনে হাজির করতে হবে যে এই সরকার অবৈধ ছিল। ফলে এই অবৈধ সরকার আপনি
প্রতিষ্ঠিত করতে না পারলে আপনি ওই সমস্ত চুক্তি তো বাতিল করতে পারবেন না, দেশবিরোধী চুক্তি। এবং অনেক চুক্তি সংস্কার করতে হতে পারে, সংশোধন করতে হতে পারে, যে আপনাকে বলতে হবে আমি অবৈধ সরকারের কোনো চুক্তি আমি মানি না, মানতে বাধ্য না, কারণ এই সরকার অবৈধ। কেন অবৈধ? আমি আগেই বলেছি যে এই সরকার 2008 সালের নির্বাচনে যে ক্ষমতায় আসছে, এটি ছিল একটি মহা ষড়যন্ত্রের ফাঁদ, মহা ষড়যন্ত্রের জাল বিস্তার করে দ্য দেন আর্মি, ইন্ডিয়া এবং বিহাইন্ড ইউএসএ এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতা এনেছিল। এবং গত 15 বছর তারপরের যে প্রহসনের নির্বাচন আপনারা তো জানেন, এর মাধ্যমে এই সরকার টিকেছিল। তাহলে এই সরকার অবৈধ। তাহলে এই অবৈধ সরকারের আপনাকে প্রমাণ বলতে হবে বিশ্ব দরবারে যে এই সরকার ছিল অবৈধ, সুতরাং এদের সঙ্গে করা বিদেশি দেশবিরোধী চুক্তি আমরা মানি না, মানতে বাধ্য নই। দ্বিতীয়ত হলো যে দ্বিতীয় বিপদ হলো যে আমি আগেই বলেছি যে অবৈধ সরকার, যেহেতু আপনি অবৈধ সরকারের অবৈধনের শপথ নিয়েছেন, সুতরাং আপনারা কোনোদিন আওয়ামী লীগকে অবৈধ বলতে পারবেন না। তাহলে এই যে জটিল সমস্যার ভিতরে আপনারা প্রবেশ করছেন, এই সরকার নিয়ে যাচ্ছেন, আপনারা নিজেদেরকে এই হাসিনার সংবিধানের অধীনে ঢুকিয়ে ফেললেন, নিজেদেরকে হত্যা করলেন, বিপ্লবকে গলা টিপে হত্যা করলেন। এর তো কোনো প্রয়োজন ছিল না যদি আপনি শুরুতেই এসে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করে লক্ষ জনতার মাঝে উপস্থিত হয়। এবং আমি প্রথম দিনে সেই বলেছি, ফেসবুকে স্ট্যাটাসে লিখেছি যে একটি জনতার মঞ্চ তৈরি করুন। জনতার মঞ্চ আবার একটি কুখ্যাত সেই আওয়ামী লীগ সচিবরা করেছিল। জনগণের একটি মঞ্চ তৈরি করুন উন্মুক্ত স্থানে, সেখানে বসে আপনি সরকার পরিচালনা করুন। সেখানে বসে 15 দিন 20 দিন পর হাজির হয়ে ইশতেহার নতুন নতুন ডিমান্ড করুন, ছাত্র জনতার সামনে নিয়ে তাদের কাছে পরামর্শ নিন, তাদের কাছ থেকে আলোচনা করুন এবং এক একটি আলটিমেটাম দেবেন আপনাদেরকে। এবং হাসিনার দোসর যেখানে যত গুরুত্বপূর্ণ পদে বসে আছে সবাইকে সরিয়ে দেওয়া। তাহলে হতো কি, আপনি যদি জনগণের সাথে থাকতেন না, এই জনগণ থাকতো আল্লাহর পক্ষ থেকে আপনার পেছনে থাকতো বিরাট শক্তি। এবং ওই যদি আপনি গত 15 বছরে সেই বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে যত আর্মি সেনা অফিসার বরখাস্ত হয়েছে এবং স্বেচ্ছাবসান হয়েছে তাদের যদি সাথে রাখতেন তাহলে, এবং রাজনীতিবিদদের যদি আপনি রাজনৈতিক দলের প্রতিনিধিদের যদি আপনি সাথে রাখতেন, তাহলে এরা আপনার পক্ষে আল্লাহর পক্ষ থেকে বিরাট শক্তি হিসাবে কাজ করত এবং আপনি বুকের পাটা বুক চিতিয়ে বুক উঁচা করে আপনি একটি বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু আপনি তা ওই হাসিনার কুচক্রী মহল আপনি দেশে আসার পরেই প্রফেসর ইউনূস আপনাকে ঘেরাও করে ফেলেছে। এরা ছাত্র জনতা থেকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং এটি পরিষ্কার যে আপনাকে যারা পরামর্শ দিচ্ছে সেগুলো ভালো পরামর্শ নয়। অনেকগুলোই আপনি সঠিক পরামর্শ পাচ্ছেন না। প্রত্যেকটা পদক্ষেপে তার প্রমাণিত। এই সর্বশেষ যে 6টা কমিশন গঠন করছেন, কাদের সাথে পরামর্শ করে আপনি কমিশন গঠন করেছেন? আপনি ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে পরামর্শ করেছেন, আপনি মোটিভেটরদের সাথে পরামর্শ করেছেন। কি বিস্ময়কর, এই আন্দোলনের পিছনে মোটিভেটর হিসেবে যারা কাজ করলো তাদের সাথে কোনো কথাবার্তা বলছে না এই সরকারের কেউ। কি দুর্ভাগ্যজনক। চেনে না মানে সেই বিতর্কিত ব্যক্তিরা আজকে যারা জীবন দিল রাস্তায়, আর কারা বসে মধু খাচ্ছে, কারা বড় বড় চেয়ারে এসে আজকে রাজা হয়ে বসে আছে। কত দুর্ভাগ্য, কত ট্র্যাজেডি। যাক, আমি বলবো এই সরকার, প্রফেসর ইউনূস এখনো সুযোগ আছে। আপনি জনতার কাতারে নেমে আসুন, ছাত্র জনতাকে ডাকুন, আবার মহাসমাবেশের ডাক দিন, সেখানে এসে বলুন যে আপনারা একটি ভুল করে ফেলেছেন, একটি বিপ্লবী সরকার গঠন করুন, এই পরিষদ ভেঙে দিন, এই বিপ্লবী কমান্ড, বিপ্লবী গার্ডিয়ান কাউন্সিল গঠন করুন, বিপ্লবী ফোর্স গঠন করুন, আর্মির নেতৃত্বে, পুলিশের দেশপ্রেমিক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে প্রশিক্ষণ দিন এবং অবিলম্বে সমস্ত 18 বছরের ঊর্ধ্বে যুবকদের শিক্ষিত অশিক্ষিত সকলকে সামরিক প্রশিক্ষণ দিন। অন্যথায় এখনো জানি না ভবিষ্যতে কি হবে। আমি একটি ফেসবুকে স্ট্যাটাসে বলেছি, হতাশা উদ্বেগ আমাকেও ঘিরে ধরেছে, কিন্তু আমি আল্লাহর উপর বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি এই ঘটনা, এই বিপ্লব ঘটিয়েছে আল্লাহ। সামনে আমরা যা কিছুই দেখি না কেন, এবং আল্লাহ কিছু একটা করবেন বলে আমি এখনো বিশ্বাস করি। কিন্তু আমি যে উদ্বেগের কথা বললাম এটি অবশ্যই বলতে হবে।
কারণ সতর্ক না হলে বর্তমানের যুগে বোকার কোনো স্থান নেই, বোকামের কোনো স্থান নেই, মূর্খ থাকার কোনো স্থান নেই। সুতরাং প্রফেসর ইউনূস চারদিক থেকে যে রব উঠেছে বিপ্লবী সরকার গঠন, সেই বিপ্লবী এবং এই সরকার ভেঙে দেওয়া, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, প্রেসিডেন্ট চুপ্পুকে সরিয়ে দেওয়া, চুপ্পুর অধীন থেকে বের হয়ে আসা, এগুলো করুন। না হলে সামনে ঘোর অমানিসা, ঘোর অমানিসা, আপনাদের আমাদের কারো রক্ষা হবে না। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আপনি আমাদের যে মুক্তির স্বাদ দিয়েছেন, যে অত্যাচারী শাসক থেকে আমাদের উদ্ধার করেছেন, আপনি এই বিপ্লব ঘটিয়েছেন আপনার অসীম করুণায়। আমি মনে করি এটি একটি অলৌকিক ঘটনা। এই বিপ্লব মহালৌকিক ঘটনা আমরা দেখেছি, এবং আপনি আমাদের যে অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহ থেকে আমাদেরকে বিমুখ করিয়েন না। আমাদের অকৃতজ্ঞতা, আমাদের বিশ্বাসঘাতকতার কারণে, বিশ্বাসঘাতকদের কারণে এবং অকৃতজ্ঞদের অকৃতজ্ঞতার কারণে আপনি আমাদের এই গোটা জাতিকে আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করিয়েন না, আবার আমাদেরকে হায়নার মুখে ছেড়ে দিয়েন না। আমাদেরকে আপনি হায়নাদের থেকে রক্ষা করেন হে আল্লাহ, এবং